বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি বন্ধুরা একটা পৌরাণিক কাহিনী নিয়ে। পৌরাণিক একটি বাগধারা আছে, মানদাতা আমলের কথা। কোনো পুরনো কথাকে নির্দেশ করার জন্য এই মানদাতা আমলের কথা এটা উল্লেখ করা হয়। তা এই মানদাতা কে ছিলেন? এই মানদাতা ছিলেন একজন রাজা। এই মানদাতা ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা, মানে রামচন্দ্রের পূর্বপুরুষ। এই মানদাতার বাবা ছিলেন যুবনাশ্য। রাজা যুবনাশ্বের অনেক ধন সম্পত্তি ঐশ্বর্য ছিল, কিন্তু তিনি সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন। তাই তার মনে ছিল খুব কষ্ট। তিনি সবসময় মনোকষ্টে ভুগতেন। একদিন পার্শ্ববর্তী এক জায়গায় মুনি ঋষিদের এক আশ্রম ছিল। সেই মুনি ঋষিদের আশ্রমে গিয়ে তিনি তার মনের কথা সব বলেন এবং বলেন, আমার প্রচুর ধনসম্পত্তি, কিন্তু আমার কোনো সন্তান নেই। আমি কি করব, আপনারা বলে দিন। এবং তাদের পায়ে লুটিয়ে পড়ে ঋষিদের। মুনি ঋষিরা তার এই কষ্ট থেকে খুব কষ্ট পান। তখন এই রাজা যুবনাশ্বকে বলেন, আপনি একটা সন্তানের জন্য আপনি এক যজ্ঞের আয়োজন করুন, সন্তান লাভের জন্য। তখন রাজা যুবনাশ্ব খুব আনন্দ করে এক যজ্ঞের আয়োজন করে এবং মুনি ঋষিরা বলে, এই যজ্ঞের পুরোহিত হব আমরাই। এবং সেই মুনি ঋষিরা হন পুরোহিত। যজ্ঞ চলে ভোর থেকে সারা দিন, সারা রাত। শেষ রাতে এই যজ্ঞ শেষ হয় এবং যজ্ঞের সময় সেই মুনি ঋষিরা একটি কলসি ভর্তি করে জল রাখেন। সেই জল ছিল মন্ত্রপুত, মন্ত্র দ্বারা জলটা করে রেখেছিল। সেই জল রাজা যুবনাশ্বের স্ত্রী জলটা পান করবে এবং তার পুত্র সন্তান হবে। সারা রাত যজ্ঞ শেষে রাজা এবং মুনি ঋষিরা সবাই বিশ্রাম নিতে গেলেন। ভোর রাতে, মানে রাত্রিরে যখন ভোর রাতে বিশ্রাম নিতে গেলেন, সেই সময় রাজার পেল খুব জল তেষ্টা। তখন রাজা কী করলেন, কোথাও জল পেলেন না। বড়শিতে জল দেখে ভাবলেন এই জলই একটু খাই। রাজা কিন্তু জানতেন না ওইটা মন্ত্রপুত জল। রাজা সেই জল একটু খেয়ে তার তেষ্টা মেটায়। খুব কষ্ট পাচ্ছিল। পরের দিন মুনি ঋষিরা সকালে উঠে দেখছে কলসিতে জল কম। তখন ভাবছেন, মুনি ঋষিরা বলছেন, এইখান থেকে জল কে খেলো? তখন রাজামশাই বললেন, রাত্রিরে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, খুব জল তেষ্টা আমার পেয়েছিল, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, তাই আমি একটু জল খেয়ে আমার তেষ্টা মিটিয়েছি। তখন মুনি ঋষিরা বললেন, এ কী করলেন রাজামশাই? এ তো মন্ত্রপুত জল। এই জল তো আপনার রানীর জন্যে। এই জল আপনার রানী পান করলে আপনার রানী তো সন্তান গর্ভে ধারণ করবে। তাহলে এই জল যখন আপনি পান করেছেন, আপনাকেই কিন্তু সন্তান ধারণ করতে হবে। রাজামশাই বললে, কী করে হয়? আমি তো পুরুষ। বলে, পুরুষ হলেও কিছু করার নেই। আপনি এই মন্ত্রপুত জল পান করেছে, আপনাকেই এই সন্তান ধারণ করতে হবে। তাই হলো, রাজা যুবনাশ্ব সন্তান ধারণ করলেন। 100 বছর পর সেই সন্তানের জন্ম হলো এবং দেবতারা সবাই শুনলেন যে রাজা যুবনাশ্বের 100 বছর পর
এক সন্তান হয়েছে। সমস্ত দেবতারা সেই সন্তানকে দেখতে এলেন। এদিকে সন্তান তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেনি, তাই জন্মাবার পর সে খুব ক্ষুধার্ত, সে খিদেতে চিৎকার করছে। এখন কী খাবে? সেই সময় দেবরাজ ইন্দ্র কী করলেন, তার তর্জনীটা সেই শিশুটির মুখে দিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন, এবং সেই আঙুলটাকে চুষে চুষে খেতে লাগলো সেই শিশুটি। ইন্দ্রের এই তর্জনী ছিল অমৃত খরা। এই তর্জনী দিয়ে অমৃত ঝরে পড়ত। সেই অমৃত পান করেই সেই শিশু আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপর 12 দিনের বাচ্চা হয়ে উঠল 12 বছরের এক বালক। 12 বছরের বালক হওয়ার পর যুদ্ধ বিগ্রহ বা লেখাপড়ায় সব দিক দিয়ে সে খুব উন্নতি লাভ করলো। তারপরে তার উন্নতি হলো খুব, সে যুদ্ধবিদ্যা ভালো শিখে নিল। এরপর আস্তে আস্তে সে বড় হলো। সে ছিল খুব ধার্মিক। এই মান্ধাতা ছিলেন খুব ধার্মিক, এবং রাজা যুবনাশ্য সন্তানের বিয়ে দিল। এই চন্দ্রবংশীয় রাজা শশবিন্দুর কন্যা ইন্দুমতির সঙ্গে এই যুবনাশ্বর বিবাহ হয়, এবং তার 3টি পুত্র ও 50টি কন্যা ছিল। তারপর যুবনাশ্বের মৃত্যু হয়। যুবনাশ্বের মৃত্যুর পর এই তিনি সিংহাসনে আরোহণ করে এবং রাজা হন। তারপরে তিনি রাজকার্য চালান। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই মান্ধাতার কথা তোমরা অনেকেই জানো। এই মান্ধাতা রামায়ণেও জানা যায়, এবং বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ সবেতেই মান্ধাতার আমলের কথা জানা যায়। মান্ধাতা খুবই উল্লেখযোগ্য। তাই বন্ধুরা, তোমরা কিন্তু কাহিনিটা পড়বে, এবং আশা করি তোমাদের ভালোই লাগবে। এইভাবেই তোমাদের কাছে যেন আমি ছোট ছোট কাহিনি, পৌরাণিক কাহিনি নিয়ে আমি আসতে পারি, এবং তোমরা আমার পাশে থেকেও আমার কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আছো তোমরা আমার পাশে। তোমরা আরও আমার পাশে থাকো আর আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু আমার এই কাজে আরও উৎসাহ বাড়বে, আমার ভালো লাগবে।